হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই গজিয়েটে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। এতদিন আমরা হিসাব বিজ্ঞান পড়ার সময় বারবার দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। তোমরা জানো যে পদ্ধতিতে প্রতিটি হিসাব খাতের সাথে জড়িত পক্ষের এক পক্ষকে ডেবিট ও অপর পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয়, তাকেই দুতরফা দাখিলা পদ্ধতি বলে। বন্ধুরা, তোমরা এটাও জানো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা যদি পূর্ণাঙ্গ পদ্ধতি হয়ে থাকে তাহলে কেন আমরা একতরফা দাখিলা পদ্ধতি শিখব? আর একতরফা দাখিলা পদ্ধতি বা কেমন পদ্ধতি? চলো বন্ধুরা, প্রথমে আমরা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জেনে নিই। যদি একেবারে সহজভাবে বলি তাহলে যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন অনুসরণ করা হয় না তাকেই একতরফা দাখিলা পদ্ধতি বলে। তবে মজার ব্যাপার হচ্ছে, সাধারণত বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হলেও তুলনামূলক ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। এর মূল কারণ হচ্ছে, একতরফা দাখিলা পদ্ধতি তুলনামূলকভাবে সহজ হলেও দুতরফা দাখিলা পদ্ধতি বেশ কঠিন। তাই ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে সহজে হিসাব রাখার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির চেয়ে একতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয়। তোমরা দেখেছিলে দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দুটি পক্ষকেই হিসাবভুক্ত করা হয়, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে কোনো কোনো ক্ষেত্রে লেনদেনের দুটি পক্ষকেই হিসাবভুক্ত করা হয়, আবার কখনো কখনো হিসাবের একটি পক্ষকেই হিসাবভুক্ত করা হয়। বন্ধুরা, মাঝে মাঝে কোনো লেনদেন একেবারেই হিসাবভুক্ত করা হয় না। সুতরাং স্বাভাবিকভাবেই এই পদ্ধতির নাম একতরফা দাখিলা পদ্ধতি হলেও বাস্তবে দুতরফা দাখিলা পদ্ধতি ও বিনা দাখিলা পদ্ধতির একটা মিশ্রণ বলা যেতে পারে। তোমাদের সুবিধার্থে একতরফা দাখিলা পদ্ধতির আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানিয়ে দিচ্ছি। তোমরা দেখেছিলে দুতরফা দাখিলা পদ্ধতিতে সব ধরনের হিসাব সংরক্ষণ করা হয়, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব এবং নগদ ও ব্যাংক হিসাব সংরক্ষণ করা হয়। এখানে কোনো নামিক হিসাব বা সম্পত্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয় না। পাশাপাশি এই পদ্ধতিতে অল্প সময়ে অল্প ব্যয়ে অল্প সংখ্যক হিসাবগুলো সংরক্ষণ করা যায়। তো বন্ধুরা, তোমরা জানো দুতরফা দাখিলা পদ্ধতিতে জাবেদা, খতিয়ান, নগদান বই, রিয়ামিল, আর্থিক বিবরণী ইত্যাদি বিভিন্ন বই সংরক্ষণ করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের কোন কোন বইগুলো সংরক্ষণ করা হয়? বন্ধুরা, একতরফা দাখিলা পদ্ধতিতে অল্প কিছু হিসাব সংরক্ষণ করা হয়। যেমন ধরো, ব্যক্তিবাচক হিসাবের বই অর্থাৎ পাওনাদার ও দেনাদার হিসাব প্রস্তুত করা হয়। নগদ প্রাপ্তি ও নগদ প্রদান বই প্রস্তুত করা হয়। তাছাড়াও আছে অন্যান্য সহকারী বই, যেমন ক্রয় ও বিক্রয় বই, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত বই, প্রাপ্য ও প্রদেয় নোট ইত্যাদি। তাহলে বন্ধুরা, এইবার আমরা দেখব আমাদের এই অধ্যায়ে কোন ধরনের প্রশ্ন আসে। সাধারণত ক নং প্রশ্নে আসে প্রারম্ভিক মূলধন অথবা সমাপনী মূলধন নির্ণয় করো। খ নং প্রশ্নে আসে লাভ ক্ষতি বিবরণী, তবে এটা বিশদ আয় বিবরণীর মতো নয়। আর গ নং এ প্রশ্নে আসে বৈষয়িক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী। বন্ধুরা, এবার আমরা দেখব কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। তার আগে আমাকে বলো তো, মূলধন কিভাবে নির্ণয় করা হয়? সহজ ভাষায় বললে, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলেই মূলধন পাওয়া যায়। বন্ধুরা, একইভাবে আমরা প্রারম্ভিক মূলধন বের করব। তোমরা তো জানো
প্রারম্ভিক শব্দের অর্থ হচ্ছে বছরের শুরু, আর প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে বছর শুরু করা হয় যেই মূলধন দিয়ে সেই মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন কিভাবে বের করবে? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলেই প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। তবে বন্ধুরা, এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় সমন্বয়ের কোনো সম্পদ বা দায় আসবে না। এর মূল কারণ হচ্ছে সমন্বয়ে যেই এন্ট্রিগুলো থাকে সেগুলো সাধারণত রেয়ামিল তৈরি করার সময় বাদ পড়ে যাওয়া এন্ট্রি। তাছাড়াও বন্ধুরা, বছরের মাঝামাঝিতে বা যে কোনো সময় নতুন লেনদেন করা হলে সেগুলোও সমন্বয়ে স্থান পায়। যেহেতু সমন্বয় সম্পদ ও দায়ের সাথে বছরের শুরুর সম্পদ ও দায়গুলো কোনো সম্পর্ক নেই, তাই সমন্বয়ের সম্পদ এবং দায়গুলো প্রারম্ভিক মূলধন হিসেবে দেখানো যায় না। বন্ধুরা, এবার আমরা সমাপনী মূলধন বের করব। আর এই সমাপনী মূলধন বের করার জন্য সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলেই হবে। তবে এক্ষেত্রে মনে রাখবে, সমন্বয় সম্পদ এবং দায়গুলো সমাপনী মূলধনে স্থান পাবে যাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় বঞ্চিত করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, এই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন সম্পর্কে আমরা অঙ্ক করার সময় বিস্তারিত জানতে পারব। এতক্ষণ আমরা প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করা শিখলাম। তোমরা জানলে অবাক হবে, এই মূলধন নির্ণয় করা হয় লাভ ক্ষতি বিবরণ করার জন্য। আর লাভ ক্ষতি বা লাভ লোকসান বিবরণী করার জন্য ডান পাশে প্রারম্ভিক মূলধন ও বাম পাশে সমাপনী মূলধন লিখতে হয়। তাই বেশিরভাগ প্রশ্নের ক নংয়ে প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন নির্ণয় করতে বলে। যদি ক নংয়ে প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন নির্ণয় করতে না বলে, তখন খ নংয়ে লাভ লোকসান বিবরণী তৈরির জন্য প্রশ্নের শুরুতেই প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধনের টাকার পরিমাণ উল্লেখ করা থাকে, যাতে করে তোমাদেরকে নতুন করে এগুলো করতে না হয়। অনেক সময় দেখা যায় প্রশ্নে প্রারম্ভিক মূলধন জানতে চেয়েছে কিন্তু সমাপনী মূলধন জানতে চায়নি। সেক্ষেত্রে সমাপনী মূলধন তো আমাদেরকে অতিরিক্তভাবে বের করতে হবে, তাই না? এই জন্য প্রশ্নের মধ্যেই আমাদের সুবিধার্থে সেই সমাপনী মূলধনের টাকা বা উদ্বৃত্ত উল্লেখ করা থাকে। সুতরাং বুঝতেই পারছো, প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করা লাভ লোকসান বিবরণীরই একটা অংশ। তাহলে চলো এই লাভ লোকসান বিবরণীরই কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার জেনে নিই। এখন আমরা সুদ ধার্য সম্পর্কিত তথ্য জানব। প্রথমত মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানের কোথাও পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হয় না, শুধু নগদ উত্তোলনের উপরেই সুদ ধার্য করা হয়। দ্বিতীয়ত, যদি প্রশ্নে বিনিয়োগ বা ঋণের পাশে পার্সেন্টেজ দেখতে পাও, তাহলেই সেই বিনিয়োগ বা ঋণের উপর সুদ ধার্য করতে হবে। যেমন ধরো, লেখা আছে 15% বিনিয়োগ 2 লক্ষ টাকা। এবার সমন্বয়ে সুদ ধার্য করার কথা বলুক আর নাইবা বলুক, সুদ ধার্য করতেই হবে। পাশাপাশি এটাও মনে রাখবে, সমন্বয়ে যদি অতিরিক্ত মূলধন আনার কথা উল্লেখ থাকে, তাহলে অতিরিক্ত মূলধনের উপরেও সুদ ধার্য করতে হবে। কিন্তু কথা হচ্ছে, অতিরিক্ত মূলধনের উপরে পুরো 1 বছরে সুদ ধার্য করা যাবে না। যেই তারিখে অতিরিক্ত মূলধন এনেছে সেই তারিখ থেকে সাধারণত 31 ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত মূলধনের সুদ গণনা করতে হবে। যেমন ধরো, 1/7/2021 সালে অতিরিক্ত মূলধন আনা হয়েছে 50,000 টাকা। তাহলে কয় মাসের সুদ ধার্য করতে হবে? বন্ধুরা, 1/7/2021 অর্থাৎ 7 নম্বর মাস বা জুলাই মাসের 1 তারিখ মূলধন এনেছে, তাই জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 6 মাস হয়। এই 6 মাসের সুদ ধার্য করতে হবে। এ পর্যায়ে আজকের এপিসোডে সর্বশেষ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। মনে রাখবে, নগদ উত্তোলনের ক্ষেত্রে যদি মাসের প্রথমে উত্তোলন করা হয়, তাহলে 6.5 মাসের সুদ ধার্য করতে হবে। একইভাবে যদি মাসের মাঝামাঝি উত্তোলন করা হয়, তাহলে 6 মাসের সুদ ধার্য করতে হবে। আর যদি মাসের শেষে উত্তোলন করা হয়, তাহলে 5.5 মাসের সুদ ধার্য করতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের এপিসোডে আমি যা যা বলেছি তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।
বন্ধুরা, আজকের এপিসোড থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি। যে পদ্ধতিতে প্রতিটি হিসাব খাতের সাথে জড়িত পক্ষের এক পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয় তাকেই দুতরফা দাখিলা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন অনুসরণ করা হয় না তাকেই একতরফা দাখিলা পদ্ধতি বলে। একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব এবং নগদ ও ব্যাংক হিসাব সংরক্ষণ করা হয়। এখানে কোনো নামিক হিসাব বা সম্পত্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয় না। নগদ উত্তোলনের ক্ষেত্রে যদি মাসের প্রথমে উত্তোলন করা হয় তাহলে 6.5 মাসের সুদ ধার্য করতে হবে। যদি মাসের মাঝামাঝিতে উত্তোলন করা হয় তাহলে 6 মাসের সুদ ধার্য করতে হবে। যদি মাসের শেষে উত্তোলন করা হয় তাহলে 5.5 মাসের সুদ ধার্য করতে হবে।